গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকা অর্থ। আর সেই অর্থনীতির 10 দিগন্ত নিয়ে চ্যানেল এস এর নিয়মিত আয়োজন লিডারশিপ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে হিট বাংলাদেশ, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড, ইনটেক প্রপার্টিস লিমিটেড এবং দৌলত প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে। দারিদ্র্য বিমোচনে বেশ কিছু প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম হিট বাংলাদেশ। এই বিষয় নিয়ে কথা বলার জন্য অত্যন্ত সম্মানিত দুজন অতিথি আমাদের স্টুডিওতে যুক্ত আছেন। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি বাইরন পি বণিক, চেয়ারম্যান হিট বাংলাদেশ, আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক হিট বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। স্যার, এই 1974 থেকে 2024 হিট বাংলাদেশের 50 এবং বাংলাদেশের প্রায় 53 বছর কিভাবে মূল্যায়ন করবেন? কবে, কখন, কিভাবে শুরু হয়েছিল? সকল শ্রোতাদের ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রনায়ক তিনি একটি আহ্বান জানালেন বিদেশিদের কাছে যে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য তোমরা আমাদের দেশে আসো এবং আমার দেশকে সাহায্য করো। তৎকালীন সময় একদল বিদেশিরা এদেশে এসেছিলেন, এসে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য কাজ শুরু করেন। যদিও তখন হিট বাংলাদেশ নামে তারা আসেনি, এফিকো নামে একটি প্রতিষ্ঠান নিয়ে তারা আসলেন এবং প্রথমে তারা কাজ শুরু করলেন দক্ষিণ অঞ্চলে, খুলনার দক্ষিণে এবং সুন্দরবন এলাকায়, যারা সাইক্লোন, সিডর, আইলায় ক্ষতিগ্রস্ত এই সমস্ত অঞ্চলে প্রথমে শুরু করেন এবং স্বাস্থ্যের জন্য শুরু করেন কমলগঞ্জে। তৎকালীন সময় সিলেট জেলা, এখন মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ উপজেলায় শুরু করেন। সেই থেকে আজ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায়, বর্তমানে প্রায় 32টা জেলায় আমরা আছি। যদিও তৎকালীন যে বিদেশিরা এদেশে আসছিলেন তারা কিছুদিন পর হিট বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান করে তারা তাদের দেশে চলে যান এবং একটি ট্রাস্টি বোর্ড করে তাদের হাতে ছেড়ে যায় এবং সেই থেকে আজ পর্যন্ত আমরা সুনামের সাথে এবং বিদেশিরা যে লক্ষ্য উদ্দেশ্য রেখে গেছিলেন সেই লক্ষ্য উদ্দেশ্য ধরে রেখে আমরা কাজ করার চেষ্টা করছি। স্যার, আপনার কাছে আরেকবার আসবো। আমি যেতে চাচ্ছি স্যার আপনার কাছে। মানবিক প্রতিষ্ঠানটির 50 বছর আপনারা পালন করছেন, কিভাবে এই প্রতিষ্ঠানটি আপনি মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্ন করবার জন্য। এবং যারা দর্শক শ্রোতা আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন, হিট বাংলাদেশের 50 বছর সুবর্ণ জয়ন্তীর এই প্রাককালে আমি সকলকে অভিনন্দন জানাই। মূলত একটি মূল্যবোধকে কেন্দ্র করেই যারা এই কার্য আরম্ভ করেছিলেন, সেই মূল্যবোধের লক্ষ্যে, সেই মূল্যবোধকে আমাদের সচেতনতা, আত্মসচেতনতা এবং আমাদের কার্য কেন্দ্র করে আমরা এগিয়ে চলেছি। এবং আমি হিডের বর্তমান চেয়ারম্যান হিসেবে অনেক অনেক আনন্দিত যে অনেক অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছেছি এবং আগামীতেও আরো অনেক অর্জিত লক্ষ্য আমরা মাত্র অতিক্রম করতে পারব। 50 বছরের নিশ্চয়ই আপনাদের অর্জনও অনেক রয়েছে। অবশ্যই, জি জি, অবশ্যই অনেক অর্জন আছে এবং আমার প্রিয় ইডি এখানে আছেন, আর তিনি সবকিছুই ব্যাখ্যা করবেন। কিন্তু একজন চেয়ারম্যান হিসাবে আমি অত্যন্ত গর্বিত এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে। স্যার, আপনার কাছে আসবো। আমি একটু যেতে চাই ইডি স্যার আপনার কাছে। আপনি দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠানটির সাথে কাজ করছেন এবং দারিদ্র্য বিমোচন নিয়ে একদম গ্রামীণ পর্যায়ে মানুষকে স্বাবলম্বী করতেও কাজ করছেন। ক্ষুদ্র ঋণ আসলে গ্রামীণ উন্নয়নে কতটা ভূমিকা রাখছে? আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাই, কারণ এই ক্ষুদ্র ঋণ নিয়ে বিগত সরকারের আমলে অনেক বিতর্ক ছিল, কিন্তু আমরা এই কথা নির্দ্বিধায় বলতে পারি ক্ষুদ্র ঋণ দারিদ্র্য বিমোচনে বিরাট ভূমিকা পালন করছে, বিশেষভাবে গ্রাম অঞ্চলে। আমি যদি এই কথা বলি যে এখন যদি এনজিওগুলো এই ক্ষুদ্র ঋণ বন্ধ করে দেয় তাহলে কিন্তু গ্রামে একটা দুর্ভিক্ষ দেখা দেবে। অন্যভাবে যদি বলি যে আমরা কি কি করেছি, কি কারণে আমরা দাবিদার যে এই ক্ষুদ্র ঋণ একটি বিশেষ ভূমিকা রেখেছে দারিদ্র্য বিমোচনে। আপনি যদি এখন থেকে 50 বছর আগে স্বাধীনতার লগ্নে যান, সেখানে কিন্তু আমাদের দেশের নারীদের হাতে কোনো কাজ ছিল না, নারীর কোনো ক্ষমতায়ন ছিল না। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একটি মাইক্রো লোন অথবা ক্ষুদ্র লোন যাই বলেন না কেন, এক একজন এক এক ভাষায় এক একভাবে সেটা বলে থাকি,
তিনি যেটাকে উদ্ভাবন করলেন, এই প্রক্রিয়ায় নারীর ক্ষমতায়নের কথা আসছে এবং নারীকে ক্ষমতা দেওয়া হয়েছে কিভাবে? আমরা গ্রামের নারীদের নিয়ে সংগঠন করেছি, টিম করেছি, তাদের মাধ্যমে লোন দিয়েছি, সেই লোন আবার সুন্দরভাবে তারা আমাদেরকে ফেরত দিয়েছে এবং এই লোনের মাধ্যমে তারা প্রকল্প হাতে নিয়েছে, একটার পর একটা প্রকল্প করে তারা স্বয়ংসম্পূর্ণ হয়েছে, তারা তাদের ছেলেমেয়েদেরকে পড়াশোনার করার সুযোগ পেয়েছে, স্বামীকে সাহায্য করার সুযোগ পেয়েছে, অ্যাট দ্য সেম টাইম তার হাতে টাকা আছে, তার ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। এই কারণে আমরা বলি যে ক্ষুদ্র ঋণ দারিদ্র্য বিমোচনে এক বিশেষ ভূমিকা পালন করেছে। ক্ষুদ্র ঋণ ছাড়া গ্রামের এই ঋণ পরিশোধ করা যেত না। বিশেষভাবে মহাজনী প্রথা, আমাদের দেশে একটি মহাজনী প্রথা ছিল গ্রামে গঞ্জে, সেই মহাজনী প্রথা ক্ষুদ্র ঋণের মধ্যে আমরা ভেঙে দিয়েছি, যেটা 100%-100%-এর বেশিও সুদ তারা আদায় করত। এখন মানুষ এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে সেই মহাজনী ব্যবস্থা বাতিল করে নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার স্বপ্ন দেখতেছে এবং অনেকে নিজেরা এই স্বপ্ন বাস্তবায়নও করেছে। অর্থনীতিতে একটা বড় ভূমিকাও রাখছে যে এই ক্ষুদ্র ঋণ। স্যার, আপনাদের প্রতিষ্ঠান 50 বছরের প্রতিষ্ঠান অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছে এবং আপনি যখন এটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, আপনার বলিষ্ঠ নেতৃত্বে আপনি এটাকে নেতৃত্ব দিচ্ছেন, আপনার মূল্যায়নটা কি? আমি বলবো যে আমার নেতৃত্বে হয়েছে এটা আমি দাবিদার না। আমি বলবো আমাদের টিমে, একটা টিম, যেমন আমাদের বোর্ড, তারা হচ্ছে স্টাফ বান্ধব বোর্ড এবং আমাদের যে স্টাফরা তারা প্রতিষ্ঠানের প্রতি এতই মানে রয়্যালিটি দেখাচ্ছেন, এটা মনে করে না যে এটা একটি প্রতিষ্ঠান, নিজের প্রতিষ্ঠান মনে করেন এবং এই যৌথ প্রচেষ্টায় আমরা এটাকে পুনরুদ্ধার করতে পেরেছি আমি বলবো। সুতরাং একক কেউ দাবিদার না, আমরা টিম আকারে এটার দাবিদার। তবে আমি কথা বলতে চাই যে অন্যান্য প্রতিষ্ঠান থেকে হিট বাংলাদেশে একটু ব্যতিক্রম এই অর্থে, আপনি যদি প্রত্যেকটা এনজিওর দিকে তাকান, এনজিওর কোনো মালিক থাকার কথা না, কিন্তু প্রত্যেকটা এনজিওর অলিখিত অঘোষিত পিছনে একজন মালিক দাঁড়িয়ে আছে। আমি বলবো হিট বাংলাদেশ তার চেয়ে ব্যতিক্রম, এর কোনো মালিক নেই। এবং প্রথমে বিদেশিরা এসে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আরম্ভ করেছিলেন, এখনও সেই লক্ষ্য উদ্দেশ্য আছে এবং আমরা এগিয়ে যাচ্ছি। আমার প্রত্যেকটা স্টাফ ছোট থেকে বড় সকলের একটা স্যাটিসফ্যাকশন আছে যে আমরা মানুষের উন্নয়নের জন্য, কল্যাণের জন্য কাজ করতেছি। স্যার, আপনার কাছে আরেকবার আসবো, আমি একটু যেতে চাই চেয়ারম্যান স্যার আপনার কাছে। আপনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন, স্যার নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন। আপনাদের দুজনের মধ্যে একটা সখ্যতা রয়েছে। এই সখ্যতাটা আসলে প্রতিষ্ঠানটা কিভাবে লাভবান হচ্ছে? আমি অত্যন্ত গর্বিত যে আমার পরম প্রিয় আমাদের এই হিট বাংলাদেশের এক্সিকিউটিভ ডাইরেক্টর, তার সঙ্গে বহু বছরের বন্ধুত্ব, আমার একটা নিবিড় সখ্যতা। আর আমি এই ভাগ্যবান যে ওনার মতো একজন কৃতি সন্তান, সে আমার বন্ধু এবং ঘনিষ্ঠ বন্ধু। আমাদের এই নিবিড় সখ্যতা এই প্রতিষ্ঠানকে আরও লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রেরণা যোগাচ্ছে অন্যদেরকেও যারা কর্মরত। তারা আমাদের এই সম্প্রীতি, আমাদের এই নিবিড় ভালোবাসা, একতা, এটা দেখে তারাও অনুপ্রাণিত হচ্ছে এই কারণে যে ইউনিটি ইজ দ্য সাকসেস অফ এভরি ক্রিয়েশন অর অন্যান্য যাবতীয় কাজের একটা মূল মন্ত্রই হচ্ছে ইউনিটি। এবং সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা এগিয়ে চলেছি এবং আমি গর্বিত আমার এইডির জন্য, এই প্রতিষ্ঠানের জন্য, যে দুইজনে কাঁধে কাঁধ, হাতে হাত রেখে এই মহতি কাজে আমরা অংশগ্রহণ করছি। স্যার, আমরা গল্প করছি, কথা শুনছি, আমরা নিশ্চয়ই আবার ফিরে আসবো। একটু আমরা বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই। দর্শক, আপনারা দেখছেন অর্থনৈতিক এবং উন্নয়নমূলক অনুষ্ঠান লিডারশিপ। যেতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। দর্শক, আপনারা দেখছেন লিডারশিপ অনুষ্ঠান। আবারও আমন্ত্রণ জানাচ্ছি লিডারশিপ অনুষ্ঠানের এই আয়োজনে। স্যার, আপনি উপকূলে বেড়ে ওঠা, দক্ষিণাঞ্চলে বেড়ে ওঠা, সেই উপকূলের পরিবেশ কোনোভাবেই মসৃণ ছিল না। অনেক চড়াই উতরাই পেরিয়ে আপনার আজকের এই অবস্থানে এসেছেন, আপনি নেতৃত্ব দিচ্ছেন। স্যার, সেই গল্পটা আসলে জানতে চাই আমরা আপনার কাছ থেকে। আপনারা জানেন যে দক্ষিণ অঞ্চলের মানুষ সব সময় যুদ্ধ করে বেঁচে আছে। বিশেষভাবে বঙ্গোপসাগরে যখনই কোনো ঘূর্ণিঝড় হয়, সিডর হয়, সাইক্লোন হয়, প্রথমেই ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ অঞ্চলের লোক। আর আমি সেই দক্ষিণ অঞ্চলের বরগুনার লোক, সেখান থেকেই আমি উঠে আসছি। আমরা দেখেছি নদী ভাঙ্গন, আমরা দেখেছি জলোচ্ছ্বাস,
আমরা দেখেছি ঘূর্ণিঝড়, এবং মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় তাও দেখেছি। সেখান থেকেই মনের ভিতরে একটি চিন্তা সৃষ্টি হয়েছিল কিভাবে এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি। আল্লাহর রহমতে সেই একটি সুযোগও আমি পেয়েছি। আমি যদি অনেস্টলি স্বীকার করি যে আমার যোগ্যতায় আমি এই পজিশনে আসতে পারি না, কিন্তু সম্মানিত বোর্ড তারা আমাকে আহ্বান করেছেন এবং তারা সিলেক্ট করেছিলেন এবং এই কাজটি করার জন্য। এবং হিট বাংলাদেশ সম্পর্কে যদি আমি একটু বলি, যে আমরা শুধুমাত্র কিন্তু মাইক্রোক্রেডিট না, মাইক্রোক্রেডিট দিয়েই কিন্তু শুধুমাত্র মাইক্রোক্রেডিট দিয়ে মানুষের জীবন পরিবর্তন করা যাবে না, টোটাল একটা প্যাকেজ। আর আপনি হিটের নামটা যখন দেখবেন তখন কিন্তু একটু ভিন্নভাবে আপনার মাথায় আসবে। হিট হচ্ছে হেলথ, এডুকেশন, ইকোনমিক ডেভেলপমেন্ট। তো আমার টাকা থাকতে পারে, কিন্তু স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমার উন্নয়ন হবে না। আমার আবার যদি টাকা থাকে, যদি আমার শিক্ষাগতভাবে কোনো মান উন্নয়ন না হয়, আমার সন্তানদেরকে আমি শিক্ষিত করতে না পারি, তাহলেও কিন্তু আমার জীবনের কোনো উন্নতি হবে না। সেই কারণে আমরা কি কি কাজ করি আমি একটু বলি, তাহলে একটু আপনার জন্য সহজ হবে এবং শ্রোতা যারা আছেন আপনারাও ভালোভাবে বুঝতে পারবেন। হেলথে আমরা কাজ করি সরকারের সাথে মিলে। বর্তমান আমরা সিলেট ডিভিশন টোটালে 4টা জেলার মধ্যে কাজ করি। ম্যালেরিয়া, টিবি এবং কুষ্ঠ। এবং কুষ্ঠরোগটা সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই। অনেকে মনে করে এটা মনে হয় একটা অভিশপ্ত। একসময় আমাদের দেশের মানুষজনও মনে করতো যদি কারো কুষ্ঠ হতো যে ও উপরালার অভিশপ্ত একজন, ওকে আইসোলেটেড করে দিত, নিজের ঘরে রাখতো না। এবং তখন সরকার কিন্তু পুনর্বাসনের জন্য কিছু ঘর তৈরি করেছিলেন কমলগঞ্জে। সেই ঘরগুলোই আমরা এখন ব্যবহার করছি তাদের সেবার জন্য। এবং কুষ্ঠ রোগীদেরকে ওইখানে রাখা হতো, হ্যাঁ, রাখা হতো পুনর্বাসনের জন্য। আচ্ছা। অত্যন্ত দুঃখের সাথেও বলতে পারি যে গতকালকে একজন বয়স্ক কুষ্ঠরোগী ওখানে মারা গিয়েছেন। আমরা সমবেদনা জানাই তার পরিবারে যারা আছেন তাদের জন্য। কিন্তু তার যত্নের কোনো ঘাটতি ছিল না, আমরা চেষ্টা করেছি। কিন্তু হায়াত মওত তো মানুষের হাতে না, সেই কারণে আমরা বলবো। আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হেলথের আমরা এটা কাজ করি। শুধু ওখানেই না, সারা বাংলাদেশে আমাদের মোবাইল টিম আছে। এবং আমাদের যে সমস্ত জায়গায় আমাদের মাইক্রো ক্রেডিট আছে, সেই সমস্ত জায়গায় আবার হেলথের আমাদের কাজ আছে। সাধারণত তাদের প্রাথমিক চিকিৎসার জন্য যা দরকার সেই ব্যবস্থা আমরা করে থাকি। তারপর এডুকেশনের ক্ষেত্রে আমরা যদি শিক্ষার মান বাড়াতে না পারি তাহলে তো আমরা এগোতে পারবো না। আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল আছে, বাংলা মিডিয়াম স্কুল আছে, টেকনিক্যাল স্কুল আছে, পলিটেকনিক কলেজ আছে। বর্তমান বিশ্ব টেকনোলজিতে আগাচ্ছে এবং আমরা চেষ্টা করতেছি এই টেকনিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আমাদের দেশে একটা শ্রেণী আছে ততটা শিক্ষিত নন, এই শ্রেণীটা না পারতেছেন হাল চাষ করতে, না পাচ্ছেন কোথাও চাকরি। তাদের কথা বিবেচনা করে আমরা এই টেকনোলজির সাথে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। ইলেকট্রিক্যাল বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি, মোবাইল মেকানিক্স হিসাবে, ওয়েল্ডিং হিসাবে, যে যেটায় আগ্রহী তাকে সেইভাবে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি। তারপর আমি যদি বলি যে আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে আমরা মানুষকে উদ্বুদ্ধ করি। আমাদের যেমন গরুর ফার্ম আছে, ছাগলের ফার্ম আছে, ভেড়ার ফার্ম আছে। এই ফার্ম দিয়ে আমরা যে অনেক ব্যবসা করবো তা না। এই ফার্মের বাচ্চা দিয়ে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি যে কিভাবে মানুষ এগিয়ে যেতে পারে এবং নতুন নতুন জাত। যেমন আমি যদি বলি আমাদের একটা ভেড়ার খামার আছে, ওটাকে বলা হয় গারল ভেড়া। 1 বছরে সে 35 কেজি মাংস দেবে। সুতরাং এটার ব্যবহারের মাধ্যমে এটা যারা পালন করতেছে, বিশেষভাবে দক্ষিণ অঞ্চলে লবণাক্ত এলাকায় এটা খুব ভালো হয়, লবণ সহিষ্ণু আমরা বলি। এবং এই কারণে তাদের কিন্তু পারিবারিকভাবে আয়ের একটি উৎস খুঁজে পেয়েছে খুব দ্রুত বর্ধনশীল এই ভেড়াটা, এবং মাংসটা খুব সুস্বাদু। স্যার, আপনাদের অনেকগুলো অনন্য অসাধারণ কিছু প্রকল্প আছে। এদের মধ্যে ব্যতিক্রমী কিছু প্রকল্প আছে যেগুলো বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কোনোভাবেই মিলে না, মানবিক প্রতিষ্ঠান, এরকম কিছু প্রতিষ্ঠান আছে? নিশ্চয়ই। যেমন আমি যদি বলি CTRDW আমাদের, জি। আপনি এইটার যদি একটু ব্যাখ্যা, আমাকে সময় দিতে হবে একটু ব্যাখ্যাটা দেওয়ার জন্য। সেটা হচ্ছে, আপনি জানেন আমাদের দেশে অনেক মেয়েরা রেপ হয় এবং তারপর কনসেপ্ট করে। অনেক কাজের মেয়েরা বাড়িওয়ালা কর্তৃক অথবা তার সন্তান কর্তৃক অথবা সিকিউরিটি কর্তৃক ধর্ষিত হয় এবং তারপর সে কনসেপ্ট করে। যতদিন পর্যন্ত সে কনসেপ্ট না করে ততদিন পর্যন্ত তার চাকরিটা কিন্তু নিশ্চিত। কনসেপ্ট করলেই তার চাকরি থাকে না, বের করে দেয়। ইদানিং আরেকটি সমস্যা দেখা দিয়েছে গার্মেন্টস সেক্টরে। তারা বাসা পায় না, ব্যাচেলাররা, তা স্বামী স্ত্রী হিসেবে একসঙ্গে থাকে এবং প্রতিশ্রুতি দেয় তারা বিয়ে করবে। যখনই মেয়েটা কনসেপ্ট করে
তখন এই ছেলেটা পালিয়ে যায়। আমাদের দেশের আর্থসামাজিক অবস্থায় এবং আমাদের কালচারে কোনো অবিবাহিত মেয়ে যখন কনসেপ্ট করে তখন কিন্তু তার কিন্তু আশ্রয়ের জায়গা থাকে না। ইভেন তার মা বাবার কাছেও যখন যায় তখন সে আশ্রয় পায় না। তখন একমাত্র তার পথ থাকে আত্মহত্যা করা। আর হিট বাংলাদেশ আত্মহত্যার বিপক্ষে। হিট বাংলাদেশের একটি স্লোগান আছে, যেই জীবন আমি দিতে পারি না সেই জীবন আমি নিতে পারি না। সেই প্রেক্ষাপটে হিট বাংলাদেশ এই ভিকটিম মায়েদের জন্য একটি সেন্টার করেছে। তারা ৯ মাস এখানে থাকতে পারবে। তার থাকা, খাওয়া, চিকিৎসা, তার গোপনীয়তা এবং তাকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা, যেন এর পরবর্তীতে সে একটি কাজ পায় এবং নিজের পায়ে দাঁড়াতে পারে, কারো দ্বারস্থ হতে পারে না। আর এই ৯ মাস থাকতে থাকতে নিরাপদ ডেলিভারির সাথে যদি যে ভদ্রলোকের সাথে তার সম্পর্ক হয়েছিল তার সাথে আবার সম্পর্কটা হয়, সামাজিকভাবে বিয়ে হয়, তাহলে বেবিটা তারা নিয়ে যেতে পারে। আর যদি না যায়, না করে, তাহলে বেবিটা আমাদের কাছে হস্তান্তর করে সে যায়। আমরা আবার আদালতের মাধ্যমে যে সমস্ত পরিবারে সন্তান নেই তাদেরকে দত্তক বলা হয় বিদেশের ক্ষেত্রে, আমাদের দেশে বলা হয় অভিভাবক আইন। এর মাধ্যমে আমরা ওই সমস্ত পরিবারে দিয়ে থাকি। আমি মনে করি এটি একটি ব্যতিক্রম প্রজেক্ট, মানবিক প্রজেক্ট, এবং আমি আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের কাছে প্রত্যাশা করি আপনারা দুইভাবে আমাদেরকে সাহায্য করতে পারেন। একটা হচ্ছে যদি আপনি আপনার এলাকায় এরকম কোনো ভিকটিমকে দেখেন আপনি আমাদের কাছে পাঠাতে পারেন, অথবা যে সমস্ত পরিবারে কোনো বেবি নেই, যারা বেবি প্রত্যাশা করে, তারাও আমাদের কাছে আসতে পারে এবং বেবি এখান থেকে গ্রহণ করতে পারে। স্যার আপনার কাছে আরেকবার আসবো। আত্মমানবতার সেবায় কাজ করছে হিট বাংলাদেশ। আগামীতে এই হিট বাংলাদেশকে নিয়ে আপনার স্যার পরিকল্পনা কি? খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন। এই মুহূর্তে আমার একটা গানের কথা মনে পড়ছে। গানটা হলো, যা কিছু তুমি করেছো অবহেলিত ভাইয়ের প্রতি, করেছো তাই আমার প্রতি, স্রষ্টার প্রতি এটা তুমি করেছো। আসলে এটা কত বড় একটা অন্তরের একটা গভীরতাকে প্রসারিত করে। আত্মমানবতার সেবা করা এর চেয়ে জীবনকে পরিপূর্ণতা অর্জনের মোক্ষম পথ খুবই কমই আছে। এই জন্য আমরা এই মহতী কাজে আমরা নিয়োজিত আছি। অনেক লোক আমাদের মধ্য দিয়ে সেবা পাচ্ছে এবং আমার বিশ্বাস অদূর ভবিষ্যতে আমরা যারা আছি, আগামীতে যারা আসবেন, এই প্রজন্মের মধ্য দিয়ে হিট বাংলাদেশ এই বাংলাদেশের দারিদ্র পীড়িত, নিপীড়িত, নিষ্পেষিত, অবহেলিত ভাই বোনদের প্রতি অনেক কিছু আমরা করবার সুযোগ পাবো। ধন্যবাদ সেই স্যার। মঙ্গলবাদ কামনা করি। স্যার আরেকবার আসবো আমরা। নির্বাহী পরিচালক স্যার, আপনার কাছে আমরা আসতে চাই। আপনার একটা প্রবাদ আছে, ভুল তো মানুষই করে, হ্যাঁ? আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং আপনার এই কাজ দেখে নেতৃত্ব দেখে অনেকেই অনুপ্রাণিত হন, অনুসরণ করেন। আপনি কিভাবে মূল্যায়ন করবেন স্যার? দেখুন, যে কাজ করে তার ভুল হয়, যে কাজ করে না তার কোনো ভুল হয় না। সেই কারণে আমি বলে থাকি ভুল তো মানুষই করে, যে কাজ করবে তার ভুল হবে। কিন্তু আমরা যেন কখনোই সেই ভুলের ভিতরে ডুবে না থাকি, সেই ভুল থেকে উঠে আসতে হবে। আমি আমার সহকর্মীদের সাধারণত কথা বলে থাকি যে কাজ করো, ভুল হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সে শুধরেই আসো, সেখান থেকে উঠে আসো। এবং যেই লোক তার নিজের ভুল বুঝতে পারে সে কিন্তু দ্বিতীয়বার ভুল করে না, আর যে নিজের ভুল বুঝতে পারে না সে কিন্তু বারবার ভুল করে। এজন্য এনজিও সেক্টরে আমরা যারা আছি, শুধু হিট বাংলাদেশ নয়, আমি মনে করি সকলেই এই একটি ওরিয়েন্টেশনে আছে যে ভুল ধরিয়ে দিতে হবে, ভুল সংশোধন করতে হবে, ভুল থেকে উঠে আসতে হবে এবং সফলতা অর্জন করতে হবে। এটা শুধু আমার একার কথা না, এটা আমাদের এই সেক্টরের সকলের কথা। আমি আমার সহকর্মীদেরকে উৎসাহ দিতে চাই এই বলে, কাজ আরও করতে হবে এবং ভুল একবার ভুল হইবে, দুইবার ভুল হবে, তারপর আর হবে না। আমরা সবসময় আমাদের দেশের একটি নেগেটিভ দিক আছে। আমি যদি আমার সহকর্মীকে 10টা কাজ দেই, 9টা কাজ যদি সে খুব ভালোভাবে করে আর একটা কাজে ভুল করে, আমরা তার মূল্যায়ন করি একটা ভুল দিয়া, 9টা সফলতা দিয়ে আমরা মূল্যায়ন করি না। আমি এর বিপক্ষে। আমি বলতে চাই 9টা ভালো কাজ করেছে, তাহলে তাকে তো উপহার দিতে হবে, কিছু পুরস্কার করতে হবে। একটা ভুল করেছে কিন্তু 9টা তো ভালো করেছে, কিন্তু একটা দিয়ে যেন আমি বিচার না করি, তার টোটাল কাজটা দিয়ে, অ্যাচিভমেন্ট, তার যে টার্গেটটা দেওয়া হয়েছিল টোটাল টার্গেট দিয়ে যেন আমরা তার মূল্যায়ন করি। স্যার আপনার কাজের অনুপ্রেরণা কোথা থেকে আসে আমি জানতে চাই আপনার কাছ থেকে। আর প্রথমে আমি বলবো যে আমাদের দেশের সাধারণ মানুষের কাছে যখন যাই,
আর আমি নির্বাহী পরিচালক হলেও আমি ম্যাক্সিমাম সময় মাঠে থাকি। আমি নিজের চোখে দেখার চেষ্টা করি মানুষ কি করছে, কি করলে সে আসলে নিজে দাঁড়াতে পারবে। কারণ একটি লোক যদি গাছে উঠতে চায়, গাছটা যদি পিচ্ছিল থাকে, কেউ যদি একটু সাপোর্ট করে তাহলে কিন্তু সহজে উঠতে পারে। কিন্তু যদি সে উঠতে না চায়, 10 জনে সাপোর্ট দিলেও সে উঠতে পারবে না। এই জন্য আমরা খুঁজে বের করি কোন কোন লোক, কারা আসলে নিজের ভাগ্যের পরিবর্তন করতে চায় এবং আত্মমানবতার সেবায় কারা এগিয়ে আসতে চায়, সেই লোকগুলো খুঁজি। এবং গ্রামে যখন আমি যাই, আমি দেখি অনেক অনেক লোক আছে তারা ঘুরে দাঁড়াতে চায় এবং তারাই হচ্ছে আমার অনুপ্রেরণা। অনুপ্রেরণার মূল কারণ। দ্বিতীয় হচ্ছে, একটু বলে যাই, দ্বিতীয়ত আমার বোর্ড, হুম, হুম। আমার টোটাল বোর্ড আমাকে এত উৎসাহ দেয় এই কাজ করার জন্য। আমি অত্যন্ত কৃতজ্ঞ হিট বাংলাদেশের বোর্ডের কাছে যে তারা সবসময় আমাকে প্রেরণা দিয়ে থাকে, স্বাধীনতা দিয়েছে যেন এই আত্মমানবতার সেবায় এই হিট বাংলাদেশকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। তাই আমি কৃতজ্ঞ আমার বোর্ডের কাছে। স্যার, আপনার কাছে একদম শেষ প্রশ্ন আমরা যেতে চাই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আপনার কাছে কি মনে হয় যে নেতৃত্ব দিচ্ছেন আপনারা, নেতৃত্বের গুণাবলী আসলে কি থাকা উচিত? এক্ষেত্রে আমি মনে করি যে প্রত্যেকের একটি নিজস্ব মূল্যবোধ অন্তরে পোষণ করা দরকার, ভ্যালুস। এই ভ্যালুস যদি ঠিকভাবে আমরা নিরূপণ করতে পারি আর তাকে কেন্দ্র করে যদি আমরা অগ্রসর হই, নিশ্চয়ই আমরা কামিয়াব হব। সফলতা সেখানেই নির্ভর করে যখন সুনির্দিষ্ট মঙ্গল লক্ষ্যকে কেন্দ্র করে আমরা অগ্রসর হই। এবং আমি ধন্যবাদ দিই, একটু আগে আমার প্রিয় ইডি যে কথা বললেন, আমাদের এই টিমওয়ার্ক, হিডের এই টিমওয়ার্ক অত্যন্ত মজবুত এবং চমৎকার একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের ভিতরে কাজ করে, যা নিয়ে আমরা নিজেরাও অনুপ্রাণিত হই, অন্যেরা অনুপ্রাণিত হয় এবং লক্ষ্য অর্জনে আমরা এগিয়ে যান। এগিয়ে যেতে স্যার, পারি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে স্যার আপনার কাছে। নিশ্চয়ই আমি দর্শকদের উদ্দেশ্যে কথা বলতে চাই যে আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করি আগস্টে যে সমস্ত আমাদের ছাত্র জনতা নিহত হয়েছেন এবং তারা যে উদ্দেশ্যে নিহত হয়েছেন, তাদের একটি টার্গেট ছিল সুন্দর বাংলাদেশ, তাদের একটি টার্গেট ছিল, লক্ষ্য ছিল যে বৈষম্যহীন, তাদের একটি টার্গেট ছিল দুর্নীতি মুক্ত, তাদের একটি টার্গেট ছিল ক্ষুধা মুক্ত। এই যে তাদের টার্গেটটা যেন আমরা আমাদের সামনে নিয়ে আসি, তাদের কনসেপ্টে যেন আমরা সকলে একত্রতা ঘোষণা করতে পারি এবং তাইলেই কিন্তু এই নূতন বাংলাদেশ, নূতনভাবে যে পরিক্রমা শুরু হয়েছে তাতে আমরা ফলবান হব। তাদের এই চেতনা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কিন্তু এই সরকার ক্ষতিগ্রস্ত হবে। আমি সকলের কাছে অনুরোধ করি এই বর্তমান সরকারকে সহযোগিতা করুন এবং এই শহীদদের এবং ছাত্র আন্দোলনের এর অনুপ্রেরণা আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসুন এবং এই প্রেরণা আপনারা ধারণ করুন। ধন্যবাদ সকলে। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা নিশ্চয়ই সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ ফিরে পাবো, সে প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি।